প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের শুভা গদ্যটি নিয়ে আলোচনা করব। শুভা এই গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, তাহলে প্রথমে আমরা গল্পটি পড়ে আসি, এরপরে আমরা লেখক পরিচিতি পড়ব। এখান থেকে গল্পটি শুরু হয়েছে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন কে জানিত সে বোবা হইবে। ও আচ্ছা, তাহলে মেয়েটির নাম সুভাষিনী, কিন্তু সে হয়েছে বোবা। সুভাষিনী কথার অর্থ কি? সু অর্থাৎ সুন্দর, ভাষিনী অর্থাৎ যে ভাষায় কথা বলে, অর্থাৎ যে সুন্দর ভাষায় কথা বলে তাকে সুভাষিনী বলা হয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, যে মেয়েটির নাম রাখা হয়েছিল সুভাষিনী কিন্তু সে হয়েছে বোবা। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। সুকেশিনী মানে যিনি সুন্দর চুলের অধিকারিণী, যার চুল অনেক সুন্দর। সুহাসিনী অর্থ যে খুব সুন্দর করে হাসে। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। তাহলে সুভাষিনীর দুইটি বড় বোন ছিল, প্রথমটি সুকেশিনী, এরপর সুহাসিনী। তারপর যখন সুভাষিনী জন্মগ্রহণ করেন, তার বাবা বড় দুই বোনের নামের সাথে মিল রেখে ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। আচ্ছা, এরপর লিখছি কি, দস্তরম মত অনুসন্ধান ও অর্থব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। আচ্ছা, তার মানে বড় দুই মেয়ের বিয়ে হয়েছে অনেক খোঁজাখুঁজি এবং অনেক টাকা পয়সা ব্যয় করার পর। এখন ছোটটা আছে, ঠিক আছে, যে বাবা মা শুধু ভাবতেছে কিভাবে মেয়েটারে বিয়ে দেওয়া যায়। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, তাই না? যে কথা বলে না তার তো একটা অনুভূতিও আছে, সেটা কিন্তু সকলে বোঝে না। এজন্যই তাহার সাক্ষাতেই সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে, এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। মানে তুমি বুঝো অবস্থা, মেয়েটি কথা বলতে পারে না, তাই বলে কি সে শোনে না, সে কিছু বোঝে না? বোঝে, কিন্তু সেইগুলা কিন্তু আবার মানুষে বোঝে না। মানুষে কি করে? ওর সামনে বসেই ওর সমালোচনা শুরু করে। আহারে, এই মেয়েটির ভবিষ্যৎ কি হবে, এই মেয়েটির কে বিয়ে করবে, এই মেয়েটি কোন সংসারে যাবে, এই মেয়েটিকে কে দেখাশোনা করবে। আবার এটাও বলে যে সে বিধাতার অভিশাপ নিয়ে আসছে এই পৃথিবীতে, ও একটা অভিশপ্ত মেয়ে, তাই তো? ও জন্মগ্রহণ করাটাই একটা অভিশাপ। তো এই কথাগুলো সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। আপনাকে মানে নিজেকে, ঠিক আছে? তাহলে সে সচরাচর মানুষজনের চোখের সামনে পড়তে চাইতো না, সচরাচর ঘরের মধ্যেই নিজেকে বন্ধ করে রাখতে চাইতো, তাই তো? মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরূক ছিল, তাই তো? ও চাইতো যে সবাই ওকে ভুলে যাক, কিন্তু পিতামাতা তো সবসময় ওই মেয়েটিকে নিয়ে দুশ্চিন্তা করত। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও তবেই আমরা সার্থক। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন, কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। ঠিক আছে, তো বাবা তাকে ভালোবাসিতেন, কিন্তু মাতা মনে করতেন যে এটা আমারই কলঙ্ক, আমি ওরে জন্ম দিছি,
এই খুঁত আলা একটা মেয়ে, ওইটা আমারই পাপ, তাই ওই মেয়েটার উপরে একটু বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় দুটি কালো চোখ ছিল। তাই তো, সুদীর্ঘ পল্লব বোধহয় সম্ভবত আইভ্রুকে বুঝাইছে। এবং তাহার ওষ্ঠাধর, ওষ্ঠাধর মানে কি, অর্থাৎ ঠোঁট, ভাবের আভাস মাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। তাই তো। আচ্ছা, এরপরে বলছি কি, কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়, কতকটা তর্জমা করার মতো। সকল সময় ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয়, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়া ওঠে, কখনো ম্লান ভাবে নিবিয়া আসে। তাই তো, কারণ কি, তার চোখের চাউনি দেখেই তার অনেকটা মনের ভাব বোঝা যায়, যে আর কি বুঝে নিতে পারে। কখনো অস্তমান চন্দ্রের মতো, অর্থাৎ যখন চাঁদ ডুবে যাবে, অনিমেষ ভাবে চাহিয়া থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক বিদিকে ঠিকরিয়া ওঠে। মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই, তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। তা ঠিক, কারণ জন্ম থেকে যে মুখে কথা বলতে পারে না, তার চোখের ভাষাটা যেন অসীম উদার এবং অতল স্পর্শী, অর্থাৎ কি, চোখের ভাষা দেখলেই মনে হয় যেন এই অনেক গভীর ভাব প্রকাশ করতেছে, এই চোখ যেন কত কথা বলতেছে, অনেকটা সাহিত্যের মতো, অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়স্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এজন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সহিত খেলা করিত না। সে নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। তাই তো, শুভা কি, নির্জন দ্বীপ প্রহর অর্থাৎ দুপুর, সেই নির্জন দুপুরের মতোই শব্দহীন এবং সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে। নিরলসা তন্নী তটিনী আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু নদীর কথা বলতেছে, যে গৃহস্থের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নহে, অর্থাৎ নদীটি ছোট। নিরলসা তন্নী নদীটি আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে যেন তাহার একটা না একটা সম্পর্ক আছে, অর্থাৎ কি, নদীর সাথে দুই পারের লোকদেরই তো সম্পর্ক থাকে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াঘন উচ্চতট, নিম্নতল দিয়া গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলিয়াছে। পড়ালেখা করো মোবাইল ফোনে আর জিতে নাও আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন। অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে মাত্র 450 টাকা থেকে সহজ শেখা অনলাইন ক্লাসে ভর্তি হতে পারবে এবং ঘরে বসেই মোবাইল ফোনে যতবার ইচ্ছা ততবার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারবে। তাই দেরি না করে এখনই ভর্তি হও সহজ শেখায় আর সুযোগ পাও আকর্ষণীয় পুরস্কার জেতার। বিস্তারিত জানতে ঘুরে আসো আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে, অথবা এখনই কল করো ভিডিওর সাথে দেয়া নাম্বারে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তাহার বাখারির বেড়া, আটচালা গোয়াল ঘর, ঢেকিশালা খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়।
নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। দেখলা এই লাইনটা কত বড়? নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খাইতে যাইত, গৃহস্থেরা ঘুমাইতে, পাখিরা ডাকিত না, খেয়া নৌকা বন্ধ থাকিত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, আরেকজন ক্ষুদ্র তরুচ্ছায়ায়। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। গোয়ালের দুটি গাভী, তাহাদের নাম সর্বশী ও পানগুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভা কখন তাহাদের আদর করিতেছে, কখন ভৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। তাই তো, মানে গরুগুলো শুভার মনের ভাব ভালোই বুঝিতে পারিত, যে শুভা কখন আদর করতেছে, কখন মন্দ কথা বলতেছে বা তিরস্কার করতেছে, কখন মিনতি করতেছে বা অনুরোধ করতেছে যে প্লিজ আয়, এখন এইদিকে চল। এইগুলো গরুগুলোতে ভালোই বুঝিতে পারত। শুভা গোয়ালে ঢুকিয়া দুই বাহুর দ্বারা সর্বশীর গ্রীবা বেষ্টন করিয়া তাহার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিয়া এবং পাগলি স্নিগ্ধ দৃষ্টিতে তাহার প্রতি নিরীক্ষণ করিয়া তাহার গা চাটিত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করিয়া গোয়ালঘরে যাইত, তাহা ছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনিত, সেদিন সে অসময়ে তাহার এই মুখ বন্ধু দুটির কাছে আসিত। তাহার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদ শান্ত দৃষ্টিপাত হইতে তাহারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝিতে পারিত, এবং শুভার গা ঘেঁষিয়া আসিয়া অল্পে অল্পে তাহার বাহুতে শিং ঘষিয়া ঘষিয়া তাকে নির্বাক ব্যাকুলতার সহিত সান্ত্বনা দিতে চেষ্টা করিত। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল, কিন্তু তাহাদের সহিত শুভার এরূপ সমক্যভাবে মৈত্রী ছিল না। তথাপি তাহারা যথেষ্ট অনুগত্য প্রকাশ করিত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে তখন শুভার গরম কোলটি নিঃসংকোচ অধিকার করিয়া সুখনিদ্রার আয়োজন করিত, এবং শুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। ঠিক আছে, বিড়ালটার গায়ে যখন হাত বুলাই দেয়, তখন বিড়ালটা যেন আরো ভালো ঘুমায়, এরকমই বিড়ালটা একটা ভাব করতো যে তুমি হ্যাঁ হাত বুলাই দাও, আমার আরো সুন্দর ভাবে তাহলে আমি ঘুমাতে পারি। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল, কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব। মাই গড, তাহলে সে এমন একটা প্রাণী যে কথা বলতে পারে, আর মানুষ ছাড়া এই পৃথিবীতে কেউই
কারোরই ভাষা জানা নেই, তাই তো? সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না, মানে বোঝাই যাচ্ছে সে একটা মানুষ। গোসাইদের ছোট ছেলেটি, তাহার নাম প্রতাপ। আচ্ছা, হয়তো গল্পের নায়কের খোঁজ পেলাম আমরা, তাই তো? সেই নায়কের নাম কি? প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে কি? অলস। অকর্মণ্য মানে অলস। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করিয়াছেন। বাপ মা আশা ছাড়ছে যে ও সংসারী হবে না, সংসারে ইনকাম করে করবে না। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়। ও হচ্ছে সরকারি সম্পত্তি, যার যখন প্রয়োজন প্রতাপকে তখন ডাকে। বুঝতে পারছো বিষয়টা? শহরের যেমন এক আধটা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে দুই চারিটা অকর্মণ্য সরাসরি লোক থাকার বিশেষ প্রয়োজন। কবি কিন্তু এখানে একটু ফানি ভাবে কথাগুলো বলছে, একটু মস্করা করছে আর কি, যে গ্রামে এরকম দুই একটা অকর্মণ্য লোক থাকা প্রয়োজন। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে, সেখানেই তাহাদিগকে হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলিয়া মাছ ধরা। ইহাকে অনেক সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে ইহাকে প্রায় এই কাজে নিযুক্ত দেখা যাইত, এবং এই উপলক্ষে শুভার সহিত তাহার প্রায় সাক্ষাৎ হইত। যে কোনো কাজেই নিযুক্ত থাক, একটা সঙ্গী পাইলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। কারণ কি, মাছ ধরার সময় যদি কেউ কথা বলে তাহলে কিন্তু আর মাছ বড়শিতে ধরা পড়বে না, মাছ তো চলে যাবে। কিন্তু শুভা যেহেতু বোবা, শুভা তো নদীর ওপারে বসে কথা বলতে পারতো না। সে চুপচাপ হয়তো প্রতাপকে দেখতো বা আপন মনে কিছু একটা করতো, কিন্তু প্রতাপও ভাবতো যাক, এ তো বেশ ভালো সঙ্গী, কথা তো বলে না, আমার মাছ ধরায়ও সুবিধা হবে। এজন্যই সকলেই শুভাকে শুভা বলিত। প্রতাপ আরেকটু অতিরিক্ত আদর সংযোগ করিয়া শুভাকে সু বলিয়ে ডাকিত। মানে বুঝতে পারতেছো? শুভাকে শুধুমাত্র সু বলে ডাকতো। শুভা তেঁতুলতলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল। শুভা তাহা নিজে সাজিয়া আনিত এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছা করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, একটা কোনো কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে এই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। মানে শুভা প্রতাপের জন্য রোজ একটা পান সাজাইও তো আনিতই, একই সাথে প্রতাপকে বুঝাইতে চাইতো যে আমি আছি, তুমি যে কোনো হেল্প লাগলে আমাকে বলো, আমি সাহায্য করার জন্য সর্বদাই প্রস্তুত আছি। তুমি বোঝো যে আমিও কম কাজের নই, আমিও যে কোনো প্রয়োজনে তোমার কাজে লাগতে পারি। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের শুভির যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মানে শুভা ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে গেছিল, মানে কল্পনার দুনিয়ায় চলে গেছিল। শুভা ভাবত এমন একটা কিছু করতাম, হঠাৎ করে প্রতাপের সামনে প্রতাপ দেখি আশ্চর্য হইয়া বলতো, আরে শুভার এত ক্ষমতা, ও মাই গড, শুভা তুমি এত কিছু পারো, তাই না? যেন প্রতাপ চমকিয়ে যাইতো, এমনটাই শুভা কল্পনা করত। কিন্তু বাস্তবে কি আর সেটা হয়? হয় না। মনে করো শুভা যদি জলকুমারী হইতো, আস্তে আস্তে জল হইতে উঠিয়া একটা সাপের মাথার মণি ঘাটে রাখিয়া যাইত। প্রতাপ তাহার তুচ্ছ মাছ ধরা রাখিয়া সেই মানিক লইয়া জলে ডুব মারিত এবং পাতালে গিয়া দেখিত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসিয়া? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু। আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা।
তাহা কি হইতে পারিত না? তাহা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য পাতালের রাজবংশে না জন্মিয়া বাণীকণ্ঠের ঘরে আসিয়া জন্মিয়াছে, এবং গোসাইদের ছেলে প্রতাপ কিছুতেই আশ্চর্য করিতে পারিতেছে না। সো স্যাড। শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে, ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, মানে কি নিজেকে একটা নিজ নিজ অনুভব করতে পারতেছে। যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে, মানে এটা হবে অন্তরাত্মাকে, এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে পূর্ণিমা প্রকৃতি ও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের উপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও লিখছে ধমথম করিতেছে, একটি কথাও কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন, লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। আচ্ছা, মানেটা বুঝি তো? আগেরকার দিনে বিশেষ করে হিন্দু সমাজে যদি একটা মেয়ের দেখা যায় 14, 15, 16 বছর বয়সে বিয়ে হচ্ছে না, তখন পাড়া প্রতিবেশী খেপে যাইতো যে এই তোমার কন্যাকে এখনো ঘরে বসাই রাখতেছো কেন, তোমার কন্যাকে তাড়াতাড়ি বিবাহর আয়োজন করো। যদি 16, 17, 18 বছরের মধ্যে বিয়ে দিতে না পারতো, মানে তখন বিয়ের বয়সটাই শুরু হতো 12, 13, 14 বছর বয়সে, এবং 15, 16, 17 বছর বয়স হলেই মনে করা হইতো মেয়েটার বয়স অনেক বেশি হয়ে গেছে। আর এই বয়সেও যদি বিয়ে দিতে না পারতো, তখন এই ঘরকে এক ঘরে করে দেওয়া হতো, এই পরিবারটিকে। অর্থাৎ তোমরা অন্য কারো ঘরে আসিতে পারবে না, কোনো অন্য কারোর সাথে কোনো বাণিজ্যের সম্পর্ক, অর্থাৎ কিছু বিক্রি বেচা কেনা করতে পারবা না, কারো ঘরে যাওয়া আসা করতে পারবা না, এরকম আর কি। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, 2 বেলায় মাছ ভাত খায়, এজন্য তাহার শত্রু ছিল। বুঝতে পারছো? মানে যে একটু ভালো অবস্থায় থাকে, শত্রু তো অবশ্যই একটু বেশি থাকে, অনেকে লোকেই সহ্য করতে পারে না। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল, অবশেষে ফিরিয়া আসিয়া কহিল চলো কলিকাতায় চলো। ঠিক আছে, এরা তো গ্রামে থাকতো, এরপরে ফিরে এসে সিদ্ধান্ত নিল যে তারা শহরে উঠবে, কলকাতা শহরে যাবে। বিদেশ যাত্রার উদ্যোগ হইতে লাগিল। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রু বাষ্পে একেবারে ভরিয়া গেল, মানে কি চোখে জল চলে আসলো। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হইতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তাহার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরিত, ডাগর চক্ষু মেলিয়া তাহাদের মুখের দিকে চাহিয়া কি একটা বুঝিতে চেষ্টা করিত, কিন্তু তাহারা কিছুই বুঝিয়া বলিতেন না। মানে শুভার কেন জানি কষ্ট লাগতেছে যে এই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, তাই সে বাবা মার সাথে সাথে পিছনে পিছনে ঘুরতো, বাবা মারে নিজের চোখ দিয়ে বুঝাইতে চাইতো যে আমি যেতে ইচ্ছা করতেছি না বা তোমরা কেন যাচ্ছ, কিন্তু বাবা মায়েরা তো আর শুভার মনের ভাষাটা বুঝতে পারতেছিল না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে, মানে বিকেলে, ছিপ ফেলিয়া প্রতাপ হাসিয়া কহিল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, দেখিস আমাদের ভুলিস নে, বলিয়া আবার মাছের দিকে মনোযোগ করিল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম। শুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়নগৃহে তামাক খাইতেছিলেন। শুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল।
অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতায় যাইবার দিন স্থির হইয়াছে। শুভা গোয়ালঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়তে লাগিল। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রি। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে কি লিখছে শস্পসজ্জায় লুটাইয়া পড়িল। যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। মানে শুভা মাটির উপর পড়িয়া মাটির দিকে এইভাবে দুই হাত বিছাইয়া মাটিকেই যেন মা বলিয়া সে বলতেছে যে আমাকে যাইতে দিও না, তুমিও দুইটা হাত দিয়ে আমাকে তোমার কাছে এখানে টেনে রাখো। বুঝতে পারছো? খুবই ট্র্যাজেডিক একটা গল্প, খুবই দুঃখের। যে গল্পটা অনুভব করতে পারবে তার কাছে অবশ্যই দুঃখ লাগবে যে শুভা একটা মেয়ে যে কিনা কথা বলতে পারে না, তার জীবনে এত দুঃখ এবং শেষমেশ তার নিজ বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, এমনকি তার যাকে ভালো লাগতো সেই প্রতাপকে ছেড়েও চলে যেতে হবে। এটা সে কিছুতেই মেনে নিতে পারতেছে না। ঠিক আছে? আচ্ছা, তো এই ক্লাসটা এই পর্যন্তই শেষ। এর পরের ক্লাসে আমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দার্থ এগুলা পড়বো।